স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরুণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। কোনো আগ্রাসী বা বহিঃশত্রুর আগ্রাসন থেকে দেশকে রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনীর দিবসে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বাহিনী অনেক অবদান রয়েছে। নিজেদের পেশাগত দায়িত্ব পালনে আরও তৎপর থাকার পরামর্শ দেন তিনি। সশস্ত্র বাহিনীর দিবসে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, সাবেক উপদেষ্টা, সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সহ আমন্ত্রিত অতিথিরা। এছাড়া দীর্ঘ 12 বছর পর এই আয়োজনে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমাদের প্রত্যাশা, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। মুক্তিযুদ্ধকে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ তার সরকার। সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তিনি শহীদদের সম্মানে শিখা অনির্বাণের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে স্মারক বইয়ে সই করেন তিনি। এরপর শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় স্মারক বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এ সময় তিনি মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে। আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের কথাও উল্লেখ করেন তিনি। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। প্রধান উপদেষ্টা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন 3 বাহিনী প্রধান। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
6 ঘন্টা পর মহাখালী রেল স্টেশন ও আশেপাশের সড়ক ছেড়ে দিয়েছে ব্যাটারি চালিত শতাধিক অটোরিকশা চালকরা। স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। এর আগে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশের প্রতিবাদে রিকশা চালকদের বিক্ষোভের কারণে অচল অবস্থা দেখা দেয় রাজধানীতে। তীব্র যানজটে নাকাল হয়ে পড়ে নগরবাসী। বৃহস্পতিবার সকাল থেকেই আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল মোড়, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা, বসিলা সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে চলমান এই আন্দোলন মহাখালী থেকে শুরু করে ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। অটোরিকশা চালকের হঠাৎ করে আর গরিব মানুষের পেটে লাথি মারা। অত লক্ষ মানুষ এই অটো রিক্সা চালাইয়ে তাদের জীবিকা নির্ভর করে। অটো রিক্সাগুলো যদি নিয়ে চলে যায়, তুলে নিয়ে গেল, এই মানুষগুলি কি করে খাবে? এতে সড়কে তৈরি হয় ব্যাপক যানজট। অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মহাখালী ছাড়াও আগারগাঁও থেকে আমিনবাজার পর্যন্ত রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ করে দেয় তারা। আজীবন অটো গাড়ি, পাও গাড়ি চলে যাচ্ছে, এখন চালাতে পাই না। স্ক্রিন করার পর থেকে মণিগঞ্জে পাও ভেঙে গেছে, যে রড দেওয়া আছে, আমি আর অটো গাড়ি চালাতে পারি না। ট্রাফিক আমাদের গাড়ি ধরে নেয়, মারধর করে, ব্যাটারি খুলে রাখা দেয়, আমাদের গাড়ি চিৎ করে ধোয়। আমরা কি করবো তাইলে? ঠিক মতন ইনকাম করতে পারি না, নিজের ফেটাকে ভাত দিতে পারি না, বাপ মারা খাওয়াইতে হয়। আমরা কোনো সমাধান পাই নাই, কারণ আমাদের এটা বন্ধ করতে হলে আমাদের একটা কর্ম ব্যবস্থা করে আবার বন্ধ করতে হবে। আর এটা নিয়ে মনে করেন যে পুলিশ ট্রাফিক খুব ঝামেলা করে আমাদেরকে। রাস্তার পাশে আসলে ব্যাটারি খুলে নিয়ে যা, গাড়ি আটকে নে, এই যে টাকাগুলো নে, এই টাকাগুলো কে পা? সরকার পা। রেল লাইনেও অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে আন্দোলনকারীদের। গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় সড়কে ব্যাটারি চালিত রিকশায় চলাচল 3 দিনের মধ্যে বন্ধ করতে হাইকোর্টের নির্দেশের পর এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে ব্যাটারি চালিত রিকশা চালকরা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই হবে নতুন নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। প্রত্যেক নাগরিক যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করা হবে। নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তার নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান। বলেন, আগের কমিশনগুলোর অভিজ্ঞতা মাথায় রেখেই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কাজ করবে নতুন কমিশন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা আমরা করতে চাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। সেটার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু, স্থানীয় নির্বাচনগুলোও এই সরকারের অধীনে করা যায় কিনা তা ভাবা এবং আগের কমিশনগুলোর নির্বাচনী অপরাধে শাস্তির সুপারিশ করতে পরামর্শ দিয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। আর আগের 3 কমিশনকে ডাকা হবে কিনা তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন প্রধান। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মত বিনিময় সভায় এসব আলোচনা হয়। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। এতে নেতৃত্ব দেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আমিও ঠিক একই রকম ভাবে সুযোগ হলে শেখ হাসিনার পক্ষে সব মামলায় আইনি লড়াই করতে চান সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না। তিনি বলেন, আগে ছিল গণগ্রেপ্তার, এখন হচ্ছে গণমামলা। সকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী জামিন শুনানি শেষে জেড.আই খান পান্না বলেন, জুলাই আগস্ট গণহত্যায় মেহেদী হাসানের অন্তর্ভুক্তি নিয়ে সন্দেহ আছে। চোখ নষ্ট হয়ে গেছে, না হয় পা নষ্ট হয়ে গেছে, অথবা একটি গুলি লেগেছে, এমন একই স্ক্রিপ্টে অভিযোগ এনে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে বলেও অভিযোগ করেন জেড.আই খান পান্না। আমি আছি নিপীড়িতর পক্ষে। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই।
বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের সময় কথা বলেন তিনি। সবার সাথে আলোচনা করেই রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেই জন্য এটা করা হয়েছে। শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না, তো আমি কালকেই বলেছি ভাই। আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে, এটা বিচার বিলম্বিত করা শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 6টি মামলা বাতিল হয়েছে। তার বিরুদ্ধে শ্রম আদালতের 5টি ও মানহানির একটি মামলা বাতিল করেন হাইকোর্ট। এর মধ্যে 2010 সালে রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া মানহানির একটি মামলা 24শে অক্টোবর বাতিল করেন বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। আজ মামলার আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে। এ মামলার আদেশে আদালত জানায়, 2010 সালে কোতোয়ালি থানায় করা মামলাটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছিল। আর এই হয়রানি করতে আদালতকে ব্যবহার করেছিলেন মামলার বাদী। অন্যদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া 5টি মামলার কার্যক্রমও বাতিল করেছে। এসব মামলা ঢাকার 3য় শ্রম আদালতে বিচারাধীন ছিল। বাড়িতে ও গাড়িতে হামলার শিকার হয়ে ঝালকাঠির রাজাপুর থানায় অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার হলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে আলোচিত হন তিনি। কাঠালিয়া উপজেলা বিএনপি অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এটি ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরের বাড়ি। রাজাপুরের এই বাড়িতেই বুধবার সন্ধ্যায় হামলা চালায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুরের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন শাহজাহান ওমর। পথে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় আবারও হামলার শিকার হন। পরে তিনি গাড়ি নিয়ে রাজাপুর থানায় অভিযোগ করতে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন শাহজাহান ওমর। কাঠালিয়া উপজেলা বিএনপি অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে শাহজাহানকে ঝালকাঠির আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে শাহজাহান ওমরের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। শাহজাহান ওমর আজকে গ্রেপ্তার হয়েছে ঝালকাঠি কোর্টে, তার বিরুদ্ধে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নাই। মির্জাপুরের মতো শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে নির্বাচনে গেছে, যে কারণে মানুষ তাকে প্রত্যাখ্যান করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাইস চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়ে আলোচিত হন শাহজাহান ওমর। এরপর ঝালকাঠি 1 আসনে তিনি নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ অন্য সবার রাজনৈতিক মামলা এক আদেশে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক শফিক রেহমান। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়ে একথা বলেন তিনি। অর্থনৈতিক সংস্কারে ডক্টর ইউনূসকে ধরে রাখারও আহ্বান জানান শফিক রেহমান। সাজা মওকুফের আবেদন করতে বৃহস্পতিবার আদালতে হাজির হন জায় দিন সম্পাদক হিসেবে খ্যাত শফিক রেহমান। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় তিনি জামিন পেলেও শুনানি হয়নি সাজা বাতিলের। চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ 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 আপনারা খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয় কিভাবে এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে। পরে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ অন্যান্যদের সব রাজনৈতিক মামলা বাতিলের দাবি জানান শফিক রেহমান। যেসব রাজনৈতিক নেতা কর্মী এখনো জেলে আছেন, প্লিজ প্লিজ তাদের সবাইকে এক ঘোষণায়, সেখানে তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল এবং অন্য যারা আছেন সবার যেন এক ঘোষণায় মুক্তি দেওয়া হয়। এ সময় অর্থনৈতিক সংস্কারে ডক্টর ইউনূসকে ধরে রাখার আহ্বান জানান তিনি। এই টাকাটা আনছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বিদেশে খ্যাতিমান লোক, তার আবেদনে সাড়া দিয়ে অনেকে
দিচ্ছেন। সুতরাং ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসও যাবে না। এদিকে তার আইনজীবী জানান হয়রানি করতেই এই মামলা, তাই সাজা বাতিল চেয়ে আপিল করেছেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ওনার সাজা প্রশাসনিকভাবে 1 বছর স্থগিতের আদেশ দিয়েছেন এবং বিজ্ঞ নিম্ন আদালতে অর্থাৎ আপিল আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের নির্দেশনা দিয়েছেন। এর আগে জয় অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় শফিক রহমানকে দেয়া নিম্ন আদালতের সাজা 1 বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ। এই আদেশ অনুযায়ী গত 30 সেপ্টেম্বর সিএমএম আদালতে হাজির হলে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। মূল্য নির্ধারণ কাঠামো সংস্কার হলে জ্বালানি তেলের দাম 10 থেকে 15 টাকা কমানো সম্ভব বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক সংলাপে গবেষকরা বলেন, ভোক্তার স্বার্থ বিবেচনায় জ্বালানি তেলের মূল্য নির্ধারণের সুযোগ আছে। এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সহ এই খাতের কোম্পানিগুলোর মুনাফা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এই উদ্যোগটি পূর্বতন সরকারের নিত্যপণ্যের পাশাপাশি জ্বালানি তেলের দাম নিয়েও যখন ভোক্তার মনে অসন্তোষ, তখন এর সমাধান খুঁজতে রাজধানীর একটি হোটেলে বাজার শীর্ষক জ্বালানির মূল্য, সরকারের নেতৃত্বাধীন উদ্যোগ এবং সম্ভাব্য সংশোধন শীর্ষক সংলাপের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। আলোচনায় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরও জ্বালানি তেলের দাম কেন কমছে না তা নিয়ে প্রশ্ন তোলে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। যে হিসাবটা বা পরিসংখ্যানটা ওনারা দিলেন গবেষণার মাধ্যমে, এতে তো আমি যদি সংক্ষেপে বলি 8-10 টাকা লিটারে কমে যেতে পারে। যদিও সিপিডি বলছে বিপিসির ভর্তুকির প্রয়োজন নেই, ভোক্তা স্বার্থকে প্রাধান্য দিয়ে কোম্পানিগুলো মুনাফা সমন্বয় করলেই ইতিবাচক প্রভাব পড়বে জ্বালানি খাতে। বিপিসির মুনাফা হচ্ছে, সুতরাং এই যে মূল্য কাঠামোটি আমরা প্রস্তাব করলাম সেখান থেকেও বুঝতে পারছেন যে কেন এই মুনাফাটি তাদের সেখানে বেশ বড় একটা মুনাফা তাদের সেখানে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, বিগত সরকারের আমলে আইনের মাধ্যমে ব্যবসায়ী গোষ্ঠীকে যে সুবিধা দেওয়া হয়েছে তা এ খাতের ক্ষতির বড় কারণ। বিগত সরকার ব্যবসায়ীদের সরকার ছিল, তারা তাদের স্বার্থ সংরক্ষণ করতে যে নানা ধরনের পরিবর্তন, পলিসি, আইন কানুন তারা করার দরকার মনে করেছে। তেলের মূল্য, ডিজেলের মূল্য, পেট্রোলের মূল্য, কেরোসিনের মূল্য তার নিজের হাতে কেন রাখতে হবে? যদিও বিপিসির চেয়ারম্যান বলেন, বছরে 50,000 কোটি টাকার লেনদেনের মাধ্যমে 3 থেকে 4,000 কোটি টাকার মুনাফা বেশ কম। 50,000 কোটি টাকার টার্নওভারে 3,000 কোটি টাকা কিন্তু লাভের অঙ্কে খুব বেশি কিছু না। এই টাকা কিন্তু এখান থেকে বিপিসির কর্মকর্তা কোনো লভ্যাংশ, কোনো একটা এক্সট্রা বোনাসও কিন্তু পায় না। এ সময় বিইআরসিকে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের দায়িত্বের পাশাপাশি এটি নিয়ে একটি আইনি কাঠামো দেওয়ার প্রস্তাব করে সিপিডি। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকায় তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত গ্র্যান্ড হায়াত হোটেল। তৈরি করছে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান এমজিআই। হোটেলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করে এর উদ্বোধনের সময় ধরা হয়েছে 2029 সালের 30 ডিসেম্বর। কর্তৃপক্ষ বলছে, ভবনটি তৈরির সময় অর্থনৈতিক গুরুত্ব এবং পরিবেশ সুরক্ষায় প্রাধান্য দেওয়া হয়েছে। ভবনটির উচ্চতা হবে 500 ফুট এবং মাটির গভীরে থাকবে আরও 130 ফুট। ভবনটি নির্মাণে এমজিআই এর কনস্ট্রাকশন পার্টনার হিসেবে আছে চায়না স্টেট ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। ভবনটির স্থপতি জানান, বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি এবং সেরা ডিজাইনের ভবনটি তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব উপায়ে। বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায় বরগুনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার ও স্বল্প আয়ের 62 জন গ্রাহকের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে এনআরবিসি ব্যাংকের আয়োজনে বরগুনার আরডিএফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 18টি বাণিজ্যিক ব্যাংক তাদের গ্রাহকদের মাঝে এই ঋণ বিতরণ করে। এর মধ্যে সবচেয়ে বেশি এনআরবিসি ব্যাংকের 23 জন গ্রাহকের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। এ সময় গ্রাহকদের সর্বনিম্ন 50,000 টাকা এবং সর্বোচ্চ 5 লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। প্রতারণার অভিযোগে ভারতের প্রভাবশালী শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। নিউ ইয়র্কের একটি আদালতে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি সহ গোষ্ঠীটির 7 জন ঊর্ধ্বতন নির্বাহীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন ফেডারেল প্রসিকিউটররা। এরপরই আদানি গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ারে ধস নেমেছে।
হিন্ডেনবার্গ রিসার্চের পর আবারও কেলেঙ্কারিতে জড়ালো ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানির নাম। প্রতারণার দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত হলেন প্রভাবশালী শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের প্রধান সহ মোট ৭ জন। আর গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের আদালত। প্রসিকিউটরদের অভিযোগ, আদানি গ্রুপের নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জিকে সৌরশক্তি প্রকল্পের কাজ দিতে ভারতের সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলার ঘুষ দিতে চেয়েছিলেন গৌতম আদানি ও তার সহযোগীরা। ওই চুক্তি পেলে ২০ বছরে $2 বিলিয়ন মুনাফা করতে পারত আদানি গ্রিন এনার্জি। পাশাপাশি ভারতের বৃহত্তম সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্প করতে পারত প্রতিষ্ঠানটি। দুর্নীতি ও ঘুষ বিরোধী প্রচেষ্টার বিষয়ে আদানি গোষ্ঠী বিনিয়োগকারী ও ব্যাংককে বিভ্রান্তিকর তথ্য দেয় বলেও জানান প্রসিকিউটররা। আর এতে প্রভাবিত হয়ে ওই সৌরশক্তি প্রকল্পে বিপুল বিনিয়োগ করেন মার্কিন বিনিয়োগকারীরা। ঘুষের সাহায্যে প্রকল্পের চুক্তি পাওয়ার তথ্য গোপন করে গৌতম আদানি ও তার সহযোগীরা মার্কিন বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন প্রসিকিউটররা। এ অভিযোগ প্রকাশ্যে আসার পরই যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া $600 মিলিয়ন একটি বন্ড বাতিল করে আদানি গ্রুপ। পাশাপাশি গোষ্ঠীটির কিছু কোম্পানির শেয়ারে ধস নেমেছে। ভারতীয় গণমাধ্যম বলছে, বৃহস্পতিবার সকালেই 2 লাখ কোটি রুপির বেশি লোকসানের মুখ দেখে আদানি গ্রুপ। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। সৌদি আরবে বসেছে বাংলাদেশের মিলন মেলা। রাজধানী রিয়াদের একটি পার্কে বুধবার শুরু হয়েছে গ্লোবাল হারমোনি আয়োজনের বাংলাদেশ পর্ব। 4 দিন ব্যাপী বাংলাদেশ পর্বের এই আয়োজন শেষ হবে 23 নভেম্বর। সৌদি আরবের রিয়াদ থেকে সাইফুল ইসলাম রনির ক্যামেরায় আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। এ যেন মরুর বুকে এক টুকরো বাংলাদেশ। রক্ষণশীলতার দেয়ালটপকে সৌহার্দ্য আর সম্প্রীতির মেলবন্ধনে নানা সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সে ধারাবাহিকতায় সৌদির মিনিস্ট্রি অব মিডিয়া আয়োজন করেছে গ্লোবাল হারমোনি। দক্ষিণ এশিয়ার 3 দেশ ছাড়াও সৌদি সরকারের সাংস্কৃতিক বিনিময়ে এই উদ্যোগে অংশ নিচ্ছে আরও একাধিক দেশ। লক্ষ্য, অভিবাসী হিসেবে দেশটিতে আসা বাসিন্দাদের বৈচিত্র্যময় ঐতিহ্য তুলে ধরা। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, দেশ থেকে বহু দূরে দেশের এমন আয়োজন অনুপ্রাণিত করছে তাদের। 4 দিনের এই বাংলাদেশ পর্বে সুরের মূর্ছনায় মঞ্চ মাতাচ্ছেন বাংলাদেশের শিল্পীরা। খুব ভালো লাগে, একবারে আমাদের বাংলাদেশের সৌন্দর্যরা ফুটে উঠতেছে এবং বাংলাদেশের প্রবাসী ছেলে এবং মেয়েরা আসতেছে। শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, গ্লোবাল হারমোনিতে বিনিময় হচ্ছে বাংলাদেশের কৃষ্টি, বসেছে মেলা। বাংলাদেশের জিনিসপত্র কাপড় চোপড় নিয়ে আমি আসছি, যেহেতু আমাদের বাংলাদেশে একটা প্রোগ্রাম হচ্ছে। উৎসবটি শীতকালীন বিনোদনের অন্যতম আয়োজন হিসেবে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করছে সৌদি সরকার। রেদওয়ান আহমেদ, ডিবিসি, রিয়াদ, সৌদি আরব। এই পর্যায়ে জানাবো খেলার খবর। আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগায় ম্যাচ শুরু হবে রাত 8টায়। বছরের শেষ সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। 2 দলের জন্যই মাঠের পারফরম্যান্স বিবেচনায় খুব ভালো যায়নি 2024। নিজেদের শেষ 4 সিরিজে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে ঘরের মাঠে বিশ্বকাপে ভালো করতে না পারার পর আগস্টে সাউথ আফ্রিকার সাথে হোম সিরিজেও হেরেছে ক্যারিবীয়রা। তাই বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা। যদিও ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ 2 দলেরই, তারপরও বছরের শেষটা ভালো করার লক্ষ্য বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।